আপকি আদালতে আচার্য প্রমোদ কৃষ্ণমের ওপর পরবর্তী অভিযোগ হলো যে ইনি হলেন খুবই অকৃতজ্ঞ। আচার্য মশাই, ৩২ বছর আপনার রাজনৈতিক পরিচিতি ছিল কংগ্রেসী হিসেবে। কংগ্রেস পার্টি আপনাকে দুবার লোকসভা ভোটে প্রার্থী করেছে, প্রবক্তা বানিয়েছে, টিভিতে এনেছে, নাম দিয়েছে, সম্মান দিয়েছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির মেম্বার বানিয়েছে, কিন্তু আপনি পিঠে ছুরি মেরে দিলেন। আমি যেই কংগ্রেসের সদস্য ছিলাম, আমি যেই কংগ্রেসের সাথে ছিলাম, সেই কংগ্রেস তো মহাত্মা গান্ধীর কংগ্রেস ছিল। আমি ছাত্র বয়স থেকেই কংগ্রেসকে সমর্থন করতাম। আমার বয়স যখন 17 থেকে 18 ছিল, তখন রাজীব গান্ধীর সাথে আমার দেখা হয়েছিল। রাজেশ পাইলট বাবু ছাত্র আন্দোলন থেকে বের করে আমাকে রাজীব গান্ধীর সাথে পরিচয় করিয়েছিলেন। রাজীব গান্ধীজির সঙ্গে দেখা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যে তাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি, যে সারা জীবন ধরে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি কংগ্রেসেই থাকব। এবং আমি কিন্তু কংগ্রেস ছাড়িনি। কিন্তু যে কংগ্রেস মহাত্মা গান্ধীর কংগ্রেস ছিল, যেই কংগ্রেসের শুরুটা, যেই কংগ্রেসের প্রত্যেকটা সভার উদ্বোধন বন্দে মাতরম এবং রঘুপতি রাঘব রাজা রামের সাথে শুরু হতো, সেই মহাত্মা গান্ধীর কংগ্রেস মোহাম্মদ আলী জিন্নার পথে হাঁটতে শুরু করলো। সেই জন্য আমার ঝগড়া হয়েছিল। না, এই জন্য ঝগড়া হয়নি। ঝগড়া আপনি এই জন্য করেছেন কারণ নরেন্দ্র মোদী যখন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে যাচ্ছিলেন, কংগ্রেস আমন্ত্রণ পেয়েছিল, কংগ্রেস ওই আমন্ত্রণ স্বীকার করেনি। কংগ্রেস বলেছিল এটা হলো বিজেপির ফাংশন, আমরা যাব না। কিন্তু আচার্য প্রমোদ কৃষ্ণম চলে গেলেন। রজতবাবু, আচার্য প্রমোদ কৃষ্ণম এই জন্য চলে গেল কারণ রাম আর রাষ্ট্রের সাথে আপোষ করা যায় না। রাম ভারতের আত্মা। 500 বছরের সংগ্রামের পর, 500 বছরের হাজার হাজার ত্যাগের পর, কত বলিদানের পর, অনেক লড়াই আর সংগ্রামের পর, কত কত ত্যাগ তপস্যার ফলে এই শুভ মুহূর্তটা এসে যায় যে ভগবান রামের জন্মস্থানে মন্দির তৈরিটা সম্পূর্ণ হলো এবং তার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের তারিখ ঠিক করা হলো। সেটার বিরোধিতা করাটা, সেটাকে অস্বীকার করাটা, আমি বললাম, যখন আমি কংগ্রেসে ছিলাম, আমি বললাম যে ভগবান রামের আমন্ত্রণ পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার এবং সেটাকে প্রত্যাখ্যান করাটা দুর্ভাগ্যের ব্যাপার। আমি এই কথা বলেছিলাম। আমি নিমন্ত্রণ পেয়েছি, আমি যাবই, আপনিও চলুন। তাহলে কি অপরাধ করেছিলাম আমি? কিন্তু ব্যাপারটা হলো এরকম রজতবাবু, যে কংগ্রেস এটা বলেছে যে সাহেব রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানটা আছে সেটা হচ্ছে বিজেপির অনুষ্ঠান, এটা সংঘের একটা কাজ। তাহলে প্রাণ প্রতিষ্ঠা হয়ে তো এখন 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত গেল না কেন? দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, রাহুল গান্ধী তো এটাও বলেছে যে প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান হয়েছে সেখানে নাচ গানা হচ্ছিল, ওখানে ঐশ্বর্য রায়ের ডান্সও হয়েছে। যেমন রাহুল গান্ধী ঠিক তেমনই তার স্বপ্ন। সত্যি কথাটা তো এটাই যে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা ক্লিপ যা ছিল সারা বিশ্ব দেখেছে, সেখানে ঐশ্বরিয়া রায় তো ছিল না। কিন্তু রাহুল গান্ধী স্বপ্নে কোথা থেকে এলেন উনি? রাহুল গান্ধী বাবু এটা বলেছেন যে ওখানে নাচ গান হচ্ছে। আরে ঠিক কথা, ওটা তো কোনো শোকের উপলক্ষ ছিল না। ভগবান রামের আর রজতবাবু, ভগবান রামের জন্মস্থানের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের উদযাপন ছিল ওটা, তাই না? আপনি তো ওখানে ছিলেন, কে নেচেছিল? আমি নেচেছি, আর আমি নাচবো। সাধু সন্তরা নেচেছে, গোটা অযোধ্যাটা নেচেছে, আর রজতবাবু ঘরে বসে সারা ভারতবর্ষ নেচেছিল, হ্যাঁ না? রাহুলজি বারবার আরো একটা কথা বলে থাকেন যে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উনি জনতাকে বলেন যে ওখানে আম্বানিকে দেখা গেছে, ওখানে আদানিকে দেখা গেছে, ওখানে অমিতাভ বচ্চনকে দেখা গেছে, কিন্তু ওখানে আপনি কোনো গরিব মানুষকে, কোনো মজুরকে দেখেছেন?
জানি না রাহুল গান্ধীর চোখটা কে বেঁধে দিয়েছিল আর ওনাকে কোন চশমাটা পরিয়ে দেওয়া হয়েছিল। উনি অযোধ্যাতে শবরীকে নাচতে দেখতে পাবেন না, উনি অযোধ্যাতে কেওটকে নাচতে দেখতে পাবেন না, নিষাদকে নাচতে দেখতে পাবেন না, উনি জটায়ুকে নাচতে দেখতে পাবেন না, উনি জাম্বুবন্তকে নাচতে দেখতে পাবেন না, উনি আচার্য প্রমোদ কৃষ্ণমকে নাচতে দেখতে পাবেন না। ওনার নজর গিয়ে সেই আম্বানি, ঐশ্বরিয়া, আদানির উপরে গিয়ে পড়ল। তাই এই প্রশ্নটা রাহুল গান্ধীকে গিয়েই করুন না যে আপনার দৃষ্টিতে দোষ কেন আছে। এটা হলো দৃষ্টি দোষের অসুখ। যে যাই ঘটুক না কেন সেটাকে ভুল দেখুন আপনি। কিন্তু এই কথাটা তো সত্যি, ওখানে বড় বড় মানুষ ছিলেন, ফিল্ম স্টার ছিলেন, পয়সাওয়ালা লোক ছিলেন, গরিব মজুর কৃষক কোথায় ছিল? আচ্ছা, এই নামি দামি লোকদেরকে ফাঁসি দিয়ে দাও না তাহলে। দেশ গড়তে গরিবদেরও ভূমিকা রয়েছে, ধনীদেরও ভূমিকা আছে। দেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেক মানুষের ভূমিকা আছে। কিন্তু এটা বলা যে ওখানে শুধু নামি দামি মানুষই ছিলেন, এটা ভুল কথা, এটা একটা ভুল উপস্থাপনা। এটা প্রধানমন্ত্রী মোদির সাথে ওদের যে বিরোধিতা করছে। আর শুনুন, এই রাম মন্দিরের আর প্রাণ প্রতিষ্ঠার আর এই যে এই সব কিছু কিন্তু নয় এগুলো। আমার একটা প্রশ্নের উত্তর দিন, রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করবেন একবার, রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করুন না কখনো যে আপনি মোদিকে এত ঘৃণা কেন করেন। এবং আপনি এই কাঠগড়ায় নরেন্দ্র মোদীকে বহুবার ডেকেছেন, আমাকেও ডেকেছেন, প্রণব মুখার্জিকেও ডেকেছেন, রাহুল গান্ধীকেও একবার ডেকে দেখুন না। ওনার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয় না, তো আমি আপনাকে মির্জা গালিবের একটা শের শোনাই। मैं बुलाता तो हूँ उसको मगर ए जज्बा ए दिल उस पे बन जाए कुछ ऐसी के बिना आईना बने। সত্যি কথা এটাই রজত বাবু, এটাই গণতন্ত্রেরও দুর্ভাগ্য আর এই বিরোধীদেরও দুর্ভাগ্য। এই দেশের যে কজন প্রধানমন্ত্রী হয়েছে তাদের সিদ্ধান্তের সমালোচনা হয়েছে আর হওয়াটাই স্বাভাবিক, সমীক্ষা করা হয়েছে। কিন্তু কোনো প্রধানমন্ত্রীকে ঘৃণা করার অবকাশ তো নেই। এই যে বর্তমান বিরোধী দলটা আছে, বিশেষ করে আমি তো এটা বলছি যে এই এত বড় কংগ্রেসকে ধ্বংস করতে 15 বছর লেগেছে রাহুল গান্ধীর। কত? 15। এই গোটা বিরোধিতার জন্য তাকে তাদের নেতা করে দিয়েছে। এবার এই বিরোধিতা শেষ হতে কতদিন লাগবে? এটা হলো দুর্ভাগ্য। এখানে একটা সুস্থ বিরোধী দল থাকা উচিত, সুস্থ গণতন্ত্রের জন্য একটা শক্তিশালী বিরোধী দল থাকা উচিত। কিন্তু বিরোধী দল থাকতে হবে, বানরের দল থাকাটা বাঞ্ছনীয় নয়। কিন্তু আজকাল তো ওনার কনফিডেন্স একদম মারাত্মক। রাহুল গান্ধী বলছেন যে সরকার এখন বিরোধীরা চালাচ্ছে, আমরা যা চাই তাই করিয়ে নিতে পারি। এটা উনি সম্পূর্ণ ভুল বুঝেছেন। এটা হলো নরেন্দ্র মোদী, ইনি মাথা নত করেননি আর না কখনো করবেন। এবার দেখুন, এখানে বিশ্বাসঘাতকতার কথা ওঠে। আপনাকে প্রিয়াঙ্কা গান্ধীর খুব কাছের মানুষ মনে করা হতো, আপনি প্রিয়াঙ্কাকে কংগ্রেসের অধ্যক্ষ বানাতে চাইছিলেন, আর আপনি নরেন্দ্র মোদীর জন্য কংগ্রেস ছেড়ে চলে এলেন। প্রিয়াঙ্কাজিকে একলাই ছেড়ে দিলেন আপনি। না রজতবাবু, তেমনটা নয়। আমি নরেন্দ্র মোদীর জন্য কংগ্রেস ছেড়েছি তেমনটা একেবারেই নয়। আমি তো কংগ্রেসকেও ছাড়িও নি। আমি তো যখন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় গিয়েছিলাম, তারপরে শ্রী কল্কি ধামের শিলান্যাসের তারিখ নিশ্চিত করা হলো, তারপর আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে দেখা করি এবং যখন ওই ছবিগুলো বের হয় তখন আমি জানতে পারি যে কংগ্রেস একটা আমার জন্য প্রেমপত্র লিখে পাঠিয়েছে। যদিও আমি এখনো সেই বহিষ্কারের চিঠিটা হাতে পাইনি, কিন্তু আমি জানতে পারলাম যে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রজতবাবু, সনাতন বেঁচে থাকাটা দরকার, ভারতের নিরাপদ থাকাটা দরকার। একটা বহিষ্কার নয়, 1000 বহিষ্কার গ্রহণ করব আমি, কিন্তু সনাতন নিয়ে আপোষ করা যাবে না। আমি কংগ্রেসের লোকেদের জিজ্ঞেস করেছিলাম প্রমোদ কৃষ্ণমকে 6 বছরের জন্য কেন পার্টি থেকে বহিষ্কার করা হলো। ওরা বলল যে এ ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাচ্ছিল, এ রাহুল প্রিয়াঙ্কার লড়াই লাগিয়ে দিচ্ছিল। মানে আমি ঝগড়া লাগাই সবসময়? হ্যাঁ।
আচ্ছা, এটা বলুন রজতবাবু, ১৯৩১ থেকে ২০২২ পর্যন্ত কংগ্রেস ৬৪ বার ভেঙে গেছে। ৬৪ বার! পণ্ডিত নেহরুর সামনেও ভেঙেছিল, ইন্দিরা গান্ধীর সামনেও ভেঙেছিল। কংগ্রেসের আশা ভরসা চন্দ্রশেখরজির আমলেও ভেঙে গেছিল। কংগ্রেসের পরে যখন নরসিমা রাও এসেছিল, তিওয়ারি বাবু, কংগ্রেস তিওয়ারিরও হয়েছিলেন। শরদ পাওয়ার, পিএ সাংমা আর তারিক আনোয়ার যখন পার্টিকে ছেড়ে চলে গিয়েছিলেন, তারা বিদেশি বংশোদ্ভূতের বিষয়টি উঠিয়েছিলেন যে সোনিয়া গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ উনি বিদেশি বংশোদ্ভূত। আমাকে বলুন, আমার জন্ম হয়েছে ১৯৬৫ সালে। এর আগে কংগ্রেস ৪২ বার ভেঙে গিয়েছিল। সেটা কারা ভেঙেছিল তাহলে? কিন্তু দেখুন, আপনি 2024-এ 42 বার বলেছেন যে রাহুল গান্ধীর সেই ক্ষমতা নেই, প্রিয়াঙ্কারই পার্টির অধ্যক্ষ হওয়া উচিত। আপনি বলেছিলেন প্রিয়াঙ্কার রায়বরেলি থেকে দাঁড়ানো উচিত, আপনি বলেছেন প্রিয়াঙ্কার প্রধানমন্ত্রী হওয়া উচিত। তো ঝগড়া লাগাচ্ছিলেন না আপনি? দেখুন, আমি 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 অবশ্যই বলতাম, আর আজও সেটাই বলছি। কিন্তু সেটা হওয়াটা কঠিন ব্যাপার। যতদিন কংগ্রেসের কমান্ড রাহুল গান্ধীর হাতে থাকবে, ততদিন প্রিয়াঙ্কা গান্ধী কিচ্ছু করতে পারবে না। আর রজতবাবু, অন্য কথাটাও শুনুন একটু। যতদিন প্রিয়াঙ্কা গান্ধীর হাতে কমান্ড আসবে না, এই কংগ্রেসেরও কিছু হবে না। তো কে আটকাচ্ছে? এটাই তো প্রশ্ন। এটা একটা বড় প্রশ্ন। এর চক্করে তো ওই যে সিন্ধিয়া গেল, জিতিন প্রসাদ গেল, আরপিএন সিং গেল, অশোক তানোয়ার গেল, অশোক চৌহান গেল, গৌরব বল্লভ গেল, রাধিকা খেড়া গেল। আরে লাইন পড়ে গেছে। সবই চক্করে। সেটা তো অন্য কোথাও আরো সুযোগ নেই, না হলে আরো যাওয়ার জন্য প্রস্তুত আছে। এই চক্করেতেই দেখুন, ব্যাপারটা হলো যে রাহুল গান্ধীর সাথে একটা চণ্ডাল চতুর্দশা আছে। এই কংগ্রেস সেই কংগ্রেস নয় যা সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীর কংগ্রেস ছিল। এই কংগ্রেসকে নেতারা তো আর চালাচ্ছেন না। এই কংগ্রেসকে তো রাহুল গান্ধীর আশেপাশে থাকা কিছু চেলা চামুন্ডা চালাচ্ছে। আচার্য মশাই, আমরা যেসব ছবি দেখি, যেমন রাহুল গান্ধী যখন ভারত জোড়ো যাত্রা বার করলেন, ওখানে প্রিয়াঙ্কা গান্ধীও গিয়েছিলেন, আর দুজনে কি সুন্দর একে অপরকে আলিঙ্গন করছিলেন। কাশ্মীরে দেখলাম দুজনে বরফের গোলা বানিয়ে একে অপরকে ছুঁড়ে মারছিল। এত স্নেহ, এত ভালোবাসা, আর আপনি বলছেন যে ও ওকে এগিয়ে যাওয়া থেকে থামাচ্ছে। দেখুন, এটা ব্যাপারটা তো নিশ্চিত যে প্রিয়াঙ্কা গান্ধী দেবী খুব ভালো একজন বোন, এবং উনি তার ভাইকে খুব ভালোবাসেন। প্রতিটা বোন তার ভাইকে ভালোবাসে। যতদূর আলিঙ্গন করার ব্যাপার উঠছে, সেক্ষেত্রে আলিঙ্গন করার জন্য তো শিবাজির সাথে উনিও গেছিলেন আলিঙ্গন করতে। তো এটা একটা বড় প্রশ্ন। জুলিয়াস সিজার নামে একটা নাটক আছে। রজতবাবু, সিজারকে যখন পিছন থেকে ছুরিকাঘাত করা হয়েছিল, তখন উনি পেছনে ঘুরে ব্রুটাসকে দেখতে পান। উনি ব্রুটাসকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন। যখন তাকে পিঠে ছুরিকাঘাত করা হয়েছিল, তখন উনি পিছন ফিরে বললেন যে ইউ টু ব্রুটি। তাই কংগ্রেস জুলিয়াস সিজারের নাটকে একটা ব্রুটাস ছিল। কংগ্রেসে অনেক ব্রুটাস আছে, কিন্তু ব্রুটাসকে তখন চেনা যায় যখন ছুরিটা ঢুকে যায়। আপনি যখন ছুরি মারলেন, তখন আপনি কি দেখতে পেলেন পেছন দিকে? দুঃখের বিষয় হলো, আমি ছুরিকাঘাত করিনি, আমি তো শহীদ হয়েছি। আচার্য মশাই, আপনার বন্ধু রাজা সাহেব, যাকে আপনি বলেন দিগ্বিজয় সিং, উনি তো আপনার উপর খুব ভরসা করতেন। উনি তো নিশ্চয়ই দুঃখ পেয়েছেন যখন আপনি এরকম বয়ান দিলেন, কংগ্রেস থেকে আপনাকে বের করে দেওয়া হলো। আমি এটা বুঝতে পারছি না যে আমি বলেছিটা কি, আমার কি অপরাধ ছিল। আরে, আমারও দিগ্বিজয় সিং এর কথা মনে পড়ে, সচিন পাইলটের কথা মনে পড়ে। আমি এটা বলেছিলাম যে কংগ্রেসের সভাপতিত্ব, কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধী যদি হতে না চান, তাহলে প্রিয়াঙ্কা গান্ধীর হাতেই কংগ্রেসের নেতৃত্ব দিলে তুলে দিন। আর যদি প্রিয়াঙ্কা গান্ধীও হতে না চান, তাহলে দিগ্বিজয় সিংকে বানিয়ে দিন না। আর যদি নতুন যুবক চান, তাহলে সচিন পাইলটকে বানিয়ে দিন না। দিগ্বিজয় সিংকে রাহুল গান্ধী বলেছিলেন যে আপনি মনোনয়ন দিতে পারবেন, কিন্তু সত্য কথাটা ছিল যে দিগ্বিজয় সিং বাবু যখন মনোনয়ন করতে এসেছিলেন,
তখন রাহুল গান্ধীর চণ্ডাল চতুর্দশা ছিল। এদের তো এমন একজন অধ্যক্ষ দরকার ছিল যিনি একটা রাবার স্ট্যাম্প হবে, যেখানে এরা বলবে সেখানে একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে। এদের দিগ্বিজয় সিং এর ওপর একটু ডাউট হলো। ওদের মনে হলো যে দিগ্বিজয় সিং এর কিন্তু মেরুদণ্ডটা শক্তই রয়েছে, তাই এরা দিগ্বিজয় সিংকেও এইভাবেই সাইড করে দিল, যেমন আচার্য প্রমোদ কৃষ্ণমকে করে দিয়েছে। তাই বিশ্বাসটা এরা ভেঙেছে, চালাকিরা তো এরা করেছে, ব্রুটাস তো ওখানে আছে, তাদের প্রশ্ন করুন। আমি তো আমার মন গতকালও পরিষ্কার ছিল, আজও পরিষ্কার আছে। হ্যাঁ, একটা কথা নিশ্চিত যে গতকাল পর্যন্ত আমি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ছিলাম, আজ আমি নরেন্দ্র মোদীর সঙ্গে আছি। পাবলিকের থেকে দু একটা প্রশ্ন নিতে পারি? দিগ্বিজয় সিং বলেছেন গেরুয়া হলো উগ্রবাদের প্রতীক, এই ব্যাপারে আপনি কি সহমত? আর উনি বলেন যে যে হিন্দু আর আরএসএস সন্ত্রাসবাদ ছড়ায় আর অভিযোগ করে মুসলমানদের, তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? গেরুয়া হলো আমাদের বীরত্বের রং, গেরুয়া হলো আমাদের সংস্কৃতির রং, গেরুয়া হলো আমাদের সভ্যতার রং, গেরুয়া হলো আমাদের সনাতনদের রং। গেরুয়া কখনো সন্ত্রাসবাদী হতে পারে না। দিগ্বিজয় সিং এর বিষয়ে যদি আমি বলি, তার নিজস্ব মতামত আছে, কিন্তু আমার নিজস্ব মতামত ছিল, আমার নিজস্ব মতামত আছে, আমার নিজস্ব মতামত থাকবে। আর সেই দৃষ্টিভঙ্গি হলো যে সনাতন এবং ভারতকে আলাদা করা যাবে না। রজতবাবু, সবচেয়ে সম্মানিত পুরুষ ভগবান শ্রীরাম যেই সময় লঙ্কাধিপতি অহংকারে মত্ত হয়ে মহারাজ সম্রাট দশাসন এর নাভির ভিতরে অগ্নি বাণ নিক্ষেপ করেন আর সেই অহংকারী লঙ্কাকে ধ্বংস করে দেয়, তখন সনাতন জাগ্রত হয়। যোগীরাজ ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে রথে দাঁড়িয়ে যখন শঙ্খ বাজায় এবং অধর্মের বিনাশ করার জন্যেও ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ঘোষণা করেন, তখন সনাতন জাগ্রত হয়। রজতবাবু, ছত্রপতি শিবাজী মহারাজের সারা জীবনের সংগ্রামকে মেনে নিচ্ছি আমি, কিন্তু ঔরঙ্গজেবের সামনে মাথা নত করতে পারছি না, তবে গিয়ে সনাতন জেগে ওঠে। এবং রজতবাবু, মহারানা প্রতাপ ঘাসের রুটি খাওয়াটা স্বীকার করে নিয়েছে, ঘাসের রুটি খাওয়াটা স্বীকার করেছে, কিন্তু আকবরের সাজদা স্বীকার করবে না, তখন গিয়ে সনাতন জাগ্রত হয়। এবং গুরু গোবিন্দ সিংজি মহারাজের সন্তানদের দেওয়ালে গেঁথে দেওয়া হয়, সমগ্র জীবনে সবকিছু বলিদান হয়ে যায়, কিন্তু সনাতনের সাথে আপোষ করে না, তবে গিয়ে সনাতন জেগে ওঠে। কিন্তু এবং এই যে মেয়েটি প্রশ্ন করলো, এই মেয়েটি যে প্রশ্নটা করেছে গেরুয়া নিয়ে, একজন গেরুয়া সন্ন্যাসী বিবেকানন্দ শিকাগোর মাটিতে যখন বিশ্ব ভ্রাতৃত্বের ঘোষণা করেন, তখন সনাতন জেগে ওঠে। একটা গরিব বাড়িতে জন্মগ্রহণ করা ব্যক্তি, চা বিক্রেতার বাড়িতে জন্ম নেওয়া একজন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে 500 বছরের সংগ্রামের অবসান ঘটিয়ে যখন রাম মন্দিরের প্রতিষ্ঠা করেন, তখন সনাতন জেগে ওঠে, তখন সনাতন জেগে ওঠে। আচার্য মশাই, ওনার প্রশ্নের তাৎপর্য এই ছিল, দিগ্বিজয় সিং যখন এরকম কথা বলেন যে হেমন্ত করকরেকে আজমল কাসাব মারেনি, কোনো হিন্দু মেরেছে, তখন কি জাগ্রত হয়? রজতবাবু, যেদিন সনাতন সন্ত্রাসবাদকে সমর্থন করতে শুরু করবে, সেদিন না কোনো অভিযুক্ত রক্ষা পাবে, না কোনো মুন্সিফ রক্ষা পাবে, না আদালত রক্ষা পাবে। এই প্রশ্ন করাটাই তো ভুল, এই বক্তব্যটাই ভুল। আমি এর সাথে একমত নই। এখানে যে যা খুশি বলুক,
কিন্তু আমি যেটা বলছি সেটা সমগ্র দেশের কণ্ঠস্বর, সমগ্র দেশের কণ্ঠস্বর। আর যেদিন এটা টেলিকাস্ট হবে সেদিন সমগ্র ভারত জেগে উঠবে, এবং যখন ভারত জেগে উঠে বন্দে মাতরম বলে চিৎকার করে, ভারত মাতার বুক আনন্দে ফুলে ফেঁপে প্রসারিত হয়ে যায়। হ্যাঁ।